হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি, যেটার উপর সমগ্র পৃথিবী চলছে। তাহলে প্রথমে আমরা জেনে নেওয়া যাক অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি বলতে আমরা কি বুঝি। বিখ্যাত আমাদের অর্থনীতিবিদ জিবারম্যানের ভাষায় তিনি বলছেন যে বিজ্ঞানের যে শাখায় মানুষের অর্থনৈতিক কার্যাবলী এবং পরিবেশের সঙ্গে যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেটাকেই আমরা অর্থনৈতিক ভূগোল বলি। এবং আরো ভাবে আমরা বলতে পারি যে বিশ্লেষণভাবে বলতে পারি যেটা হচ্ছে কিনা বিভিন্ন পেশায় মানুষ বিভিন্ন পেশা করছে, বিভিন্ন পেশায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষ যুক্ত থেকে দ্রব্যগুলোর উৎপাদন করছে, ভোগ করছে, ব্যয় করছে, সেটাকে আমরা বলছি অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলের যদি আমরা দেখি যে কার্যাবলীর উপাদানগুলো কি কি, দেখো অর্থনৈতিক ভূগোলের প্রধান তিনটি উপাদান কার্যাবলীর, এক হচ্ছে ভূমি, 2 নম্বর শ্রমিক, 3 নম্বর মূলধন। এটা কিভাবে একে অন্যের সঙ্গে যুক্ত আছে? এটা ভূমি, শ্রমিক, আর একটা হচ্ছে মূলধন। যদি আমার ভূমি না থাকে তাহলে আমি কলকারখানাটা কোথায় করব? তার জন্য আমার নির্দিষ্ট একটা ভূমির দরকার, জায়গার দরকার। ওই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কি? ভূমি। হ্যাঁ, ভূমির সঙ্গে এইবার যে আমি কলকারখানাগুলো বা বিভিন্ন কার্যক্রম যেগুলো আছে সেগুলো যখনই করব, তার জন্য আমার কি দরকার আছে? শ্রমিক। এই শ্রমিকগুলো যখন কাজ করবে, কাজ করার পরিবর্তে কি হবে? তারা একটা পারিশ্রমিক নেবে। সে পারিশ্রমিকটাকে আমরা বলছি কি? মূলধন। এবং কলকারখানার বিভিন্ন যন্ত্রপাতি, দ্রব্য সামগ্রী, যাতায়াত ভাড়া, বিভিন্ন কর্মের জন্য এবং উৎপাদিত খরচা, এইসবের জন্য কি হচ্ছে? আমাদের একটা মূলধনের দরকার হয়। ওই জন্য আমরা বলতে পারি যে প্রধান তিনটি উপাদান, একটা হচ্ছে ভূমি, 2 নম্বর শ্রমিক এবং 3 নম্বর মূলধন। এই তিনটার মধ্যে একটা উপাদান যদি না থাকে তাহলে আমার অর্থনৈতিক কার্যাবলী সম্পূর্ণটাই ব্যাঘাত ঘটবে। ওই জন্য আমরা বলতে পারি অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে প্রধান তিনটি উপাদান কি কি? ভূমি, শ্রমিক এবং মূলধন। পরবর্তীতে কি? প্রযুক্তি। প্রযুক্তি বলতে কোনগুলাকে বোঝাচ্ছে? প্রযুক্তি বলতে যেমন আমরা কৃষিক্ষেত্রেই দেখি, কৃষিক্ষেত্রে কি হচ্ছে? নতুন নতুন কৃষি যন্ত্রপাতি যেমন হারভেস্টার, রোটার, আরো বিভিন্ন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে এবং নতুন নতুন কলকারখানায় নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এগুলো কি হচ্ছে? আমাদের উৎপাদন ক্ষমতা যেমন বৃদ্ধি করছে, গুণগত মানও বৃদ্ধি করছে। সেটাকে আমরা বলছি প্রযুক্তিগত। পরিবহনটা কি? পরিবহনটা যদি আমরা দেখি যে কোনো একটা, ধর সাপোজ কোনো একটা কলকারখানা ধরলাম, বস্ত্র শিল্প বা লৌহ ইস্পাত শিল্প, যে কোনো কলকারখানাই হোক, সেই কলকারখানায় আমার যে কাঁচামালগুলো প্রয়োজন হয়, কাঁচামাল, সেই কাঁচামালগুলো কি হবে? বিভিন্ন জায়গা থেকে যাবে, বিভিন্ন অঞ্চল থেকে যাবে। সেই কাঁচামালগুলো আমার নিয়ে যাবো কলকারখানায় এবং কাঁচামালগুলোকে ব্যবহার করে আমরা উৎপন্ন দ্রব্য তৈরি করব। এই দ্রব্যগুলো কি করব? আবার আমরা বাজারে প্রেরণ করব। বাজারে প্রেরণ করব। এটা কিসের মাধ্যমে হয়? এটা একমাত্র যানবাহনের মাধ্যমে। আমরা ধরতে পারি এরোপ্লেন, রেলগাড়ি, বাস, ট্রাক, বিভিন্ন আছে। তাহলে এটাকে আমরা বলছি যানবাহন। তার মানে কি? অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে যানবাহনও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে দেখছি মুনাফা। মুনাফাটা কি? যদি আমি মার্কেটটাকেই ধরি, যে এই মার্কেটটার যদি আমার উৎপাদন ব্যয় 8 টাকা হয় এবং এটাকে যদি আমি বাজারে 8 টাকা 50 পয়সা অথবা 9 টাকায় বিক্রি করি, তাহলে কি হবে? আমার উৎপাদন ব্যয়টা থেকে লাভটা বেশি হচ্ছে, আমার বিক্রয়টা বেশি করে, বিক্রয়টা আমার বেশি হচ্ছে। এবং যদি এই 8 টাকার পরিবর্তে আমি যদি বাজারে 7 টাকা 50 পয়সা অথবা 60 টাকায় বিক্রি করি, তাহলে কি হচ্ছে? উৎপাদনে আমার ঘাটতি দেখা দেবে এবং এর ফলে কি হবে? এর প্রভাব পড়বে যেসব শ্রমিকগুলো আছে সেই শ্রমিকদের উপর প্রভাব পড়বে। তারা অনেকেই তাদের কর্মসংস্থান হারাবে এবং সেই অঞ্চল এবং সেই দেশেও প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে? সেই দেশেও কি হবে? অর্থনৈতিক প্রভাব পড়বে। যেসব দেশে বা যে কোনো দেশই হোক না পৃথিবীর, সেই সব দেশের সেখানকার কলকারখানা, আর তারপরে কৃষিক্ষেত্র, এইসব ক্ষেত্রগুলো মানে কার্যাবলীগুলো, অর্থনৈতিক কার্যাবলীগুলো যত স্ট্রং হবে বা যত ডেভেলপমেন্ট হবে, সেই দেশ আমার কি হবে? ততটা উন্নত হবে। সংস্কৃতি। সংস্কৃতিটা কি? যেমন আমরা যদি দেখি আমাদের বাঙালিদের, বাঙালিদের সংস্কৃতি কি? আমরা ধরো দুর্গাপুজোটা বললাম, দুর্গাপুজোর সময় আমাদের আগে থেকেই আমরা ভাবি, 15 দিন কিংবা 1 মাস আগে থেকেই ভাবি যে দুর্গাপুজো আসলে নতুন নতুন জামা কাপড় নিব, কেউ ভাবে যে একটা মোবাইল নেব, কেউ ভাবে যে একটা বাইক নেব, বাইক নিয়ে তারপর ঘুরবো, বন্ধু বান্ধবী সবাই মিলে ঘুরবো, তাই তো? এই যে এটা ভাবার ফলে কি হচ্ছে? দুর্গাপুজোর সময় অনেকে নিচ্ছে, মোবাইল নিচ্ছে, জামা কাপড় নিচ্ছে, গাড়ি নিচ্ছে এবং ইত্যাদি অনেক কিছুই নিচ্ছে।
এইগুলো নেয়ার ফলে কি হচ্ছে, আমার যেসব দ্রব্যগুলো আছে, সাপোজ যদি আমি গাড়ি দেখি বা মোবাইল ফোনটাই দেখি, ইলেকট্রনিক দ্রব্যগুলো বা ইলেকট্রনিক দ্রব্যগুলা, এগুলো কি হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেগুলো আবার বিক্রয় হচ্ছে। তার মানে আমরা বলতে পারি সংস্কৃতি আমাদের অর্থনৈতিক কার্যাবলীর একটা অঙ্গ, অর্থনৈতিক কার্যাবলীতে বিশেষ অংশগ্রহণ করছে। তাহলে অর্থনৈতিক কার্যাবলীর উপাদানগুলো আমরা জেনে নিলাম: ভূমি, শ্রমিক, মূলধন, প্রযুক্ত, পরিবহন, মুনাফা এবং সংস্কৃত। পরবর্তীতে যদি আমরা দেখি এই অর্থনৈতিক কার্যাবলীর প্রকৃতিটা বলতে কি বোঝো। প্রকৃতি, প্রকৃতি মানে কি, প্রথম পয়েন্ট আছে বিবর্তন। বিবর্তন বলতে কি বোঝায়, যে মানুষের পরিবর্তন, মানব জাতির পরিবর্তন, সমাজের পরিবর্তন। একটা সময় ছিল যখন আমাদের বলা হতো হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ শুরুতে, তখন কি হতো যে আস্তে আস্তে প্রথমে মানুষ প্রথম দিকে যদি আমরা দেখি, মানুষ প্রথমে কি করতো, কাঁচা মাংস খেত, পরবর্তীতে পোড়া মাংস খেত, তারপরে আস্তে আস্তে মানুষ আধুনিক হলো, উন্নত হলো, চাষবাস শুরু করলো, পশু, বিভিন্ন গবাদি পশু পালন শুরু করলো। এইভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। যত দিন যাবে, যত সভ্যতার বয়স হবে, তত মানব সমাজেরও উন্নতি হবে, তত মানব সমাজও ডেভেলপমেন্ট করবে। তাই যদি আমরা প্রাচীন যুগ থেকে, যতই প্রাচীন বৈদিক যুগ ধরি, অথবা আমরা যদি বলি যে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, যেসব পুরনো যুগ আছে, সেই যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন বিবর্তনের মাধ্যমে হয়েছে। হঠাৎ কোনোদিনও সম্ভব নয় যে একটা যুগ থেকে আর একটা যুগে লাভ দিয়ে বা সামান্য সময়ের ব্যবধানে চলে যায় না। এটা বছরের পর বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছরের পর কি হয়, সে যুগটা পরিবর্তন হয়। দ্বিতীয়টা যদি আমরা দেখি, মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ, মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক কেমন হবে, মধুর হওয়া উচিত। যদি আমরা প্রকৃতিকে যেভাবে ব্যবহার করব, একটা কথা বলি, ব্যবহার করা, ইউজ করা, এটা যদি আমরা আলাদাভাবে ব্যবহার করি, ব্যবহার মানে কি, যেটাকে আমরা ভালোবাসে ব্যবহার করব এবং যাকে আমরা সম্মান করব, যার গুণগত মান বজায় রাখবো। আর ইউজ মানে কি, ধরো যদি আমরা কোনো একটা বিষয়কে ব্যবহার করলাম, ব্যবহার করার পর ওটাকে, সেটা নষ্ট হয়ে গেলেও কিংবা সরে ফেলে দিলাম, ওটা আর কাজে লাগবে না, ওটা না। জিনিসটাকে ভাবতে হবে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যতের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তারাও যেন সেটাকে ব্যবহার করতে পারে, সেই সম্পদটাকে ব্যবহার করতে পারে। সেই কথা মাথায় রেখে আমরা পরিবেশের যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোকে কি করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে। অর্থনৈতিক কার্যাবলী একটি সামাজিক কার্যাবলী, অবশ্যই একটা সামাজিক কার্যাবলী। এটা কিভাবে হচ্ছে, একটা সামাজিক কার্যাবলী। যদি কিছু কিছু প্রফেশনে আমি বলি, বাস্তব প্রফেশন, যেমন সামান্য ধরো যে ডাক্তার, ডাক্তাররা কি করছে, সমাজের যেসব রোগী আছে, মানুষজন আছে, তাদের সেবা করছে, এটা সামাজিক একটা কার্যাবলী। শিক্ষক বা টিচাররা কি করছে, সমাজের ছাত্রছাত্রীদের কি করছে, তারা তাদের শিক্ষা দিচ্ছে, তাদের ইমপ্রুভমেন্ট করাচ্ছে, তাদেরকে বিভিন্ন রাস্তা দেখাচ্ছে। এটাও একটা কি, সামাজিক কার্যাবলীর মধ্যে পড়ছে। এই সামাজিক কার্যাবলী যদি আমরা দেখি, যদি যেসব জায়গা হোক বা যে কোনো অঞ্চল হোক পৃথিবীর, সামাজিক কার্যাবলীর উপর অর্থনৈতিক ভূগোলটাও ডিপেন্ড করছে। প্রণালীবদ্ধটা কি, প্রণালীবদ্ধটা বলবো যে চেন, মনে করো চেন কি, সেটা আবার কি, যদি আমার একটা চেন, এটাকে একটা সাপোজ চেন মনে করি, এই চেনের মধ্যে যদি কোথাও একটা ব্যাঘাত হয় বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পূর্ণ চেনটার উপর কি প্রভাব পড়বে এবং সম্পূর্ণ চেনটা নষ্ট হয়ে যাবে। অতএব আমার এই চেনের মধ্যে যতগুলো বিষয়বস্তু থাকবে, একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের নজর দিতে হবে এবং কোনো বিষয়ের জন্য, কোনো বিষয়ের প্রতি খারাপ প্রভাব না পড়ে সেই দিকটা আমাদের দেখতে হবে। মানব উন্নয়ন, মানব উন্নয়ন মানে কি, হিউম্যান ডেভেলপমেন্ট। মানব উন্নয়ন শুধু যদি আমরা বলি মানুষের অর্থনৈতিক উন্নয়ন, সেটা না। মানুষের অর্থনৈতিক উন্নয়ন, মানসিক উন্নয়ন এবং সে যে পরিবেশে থাকে, সেই পরিবেশের উপর ভিত্তি করে তার কর্মপ্রণালীগুলো কি, সে পরিবেশকে কি দিতে চাইছে, পরিবেশ তার দ্বারা কতটা প্রভাবিত হচ্ছে, সেটাকে আমরা বলছি মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট। পরবর্তীতে যদি আমরা দেখি অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য, এই অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য কোনগুলা, বিনিময় যোগ্যতা। বিনিময় যোগ্যতা আমরা কি বুঝবো, বিনিময় যোগ্যতা বলতে বোঝায়, যদি আমরা বৈদিক যুগে যাই, বৈদিক যুগ বা হরপ্পা সিভিলাইজেশন, এই যুগগুলোতে গেলে তখন আমরা দেখতে পাবো যে তখন সাপোজ মনে করো যে 1 কেজি চালের পরিবর্তে হয়তো 1.5 কেজি গম দিচ্ছে, যে কেউ কোনো একজন ব্যক্তি যে সে আরেকজনকে দিল যে আমি 1 কেজি চাল দিচ্ছি, তুমি আমাকে 1.5 কিলো গম দিও, এটা। অথবা ধরো বললো যে 1 কিলো আলুর পরিবর্তে 2 কিলো বেগুন দিচ্ছে। এই যে যে একটা দ্রব্যের পরিবর্তে অন্য একটা দ্রব্যকে নেওয়া,
এটাকে বলা হয় বিনিময় যোগ্যতা, কিছুর পরিবর্তে আর কিছু নেওয়া, এটাকে আমরা বলছি বিনিময় যোগ্যতা। 2 নম্বর ব্যয়বহুলতা। আমরা জানি যে কোনো জিনিস বা যে কোনো দ্রব্য কলকারখানা থেকে হোক, অথবা আমরা যদি কৃষিক্ষেত্রেতেও দেখি, কৃষিক্ষেত্রে যেসব দ্রব্যগুলো বা ফসলগুলো উৎপাদন করছি তার জন্য কি হচ্ছে, আমাদের অর্থ ক্ষয় হচ্ছে, অর্থ দিতে হচ্ছে, এটাকে বলছে আমাদের ব্যয় যোগ্যতা বলা হচ্ছে। মূল্য যোগ্যতা, প্রত্যেকটা বস্তুর নির্দিষ্ট একটা মূল্য আছে। যদি আমরা দেখি এই মার্কারটাকে, যদি দেখি এই মার্কারটার মধ্যে যতক্ষণ কালি থাকবে এর ব্যবহারটা কিন্তু ততক্ষণই থাকবে। যখন এর মধ্যে কালি থাকবে না, এর ব্যবহার থাকবে না, তখন আমরা এটাকে কি করব, সরে ফেলে দেবো মার্কারটাকে। তাহলে বলছে মূল্য থাকতে হবে, এবং এই মার্কারটা উৎপাদনের জন্য একটা ব্যয় আছে, খরচা আছে, এবং তার থেকে আমাদের কিছুটা হলেও প্রফিট বা লাভ করতে হবে। সেই জন্য কি হয়, যদি আমি 8 টাকায় উৎপাদন করি, 8 টাকা 50 পয়সা অথবা 9 টাকা এটাকে আমার বিক্রয় করতে হবে, তখন সেটাকে আমরা বলছি মূল্য যোগ্যতা। পরবর্তীতে নির্ভরতা। নির্ভরতা নির্ভরতা বলতে আমরা কি বুঝি, যে যে কোনো বিষয় হোক, যে যেমন আমরা যদি মোবাইলই বলি, মোবাইলের উপর বর্তমানে আমাদের কি সমাজ বা মানুষজন নির্ভরশীল। কোনো একটা অসুবিধা হচ্ছে, কোনো কিছু আমরা পট করে মোবাইলে গুগলে গিয়ে কি বা ইউটিউবে সার্চ মারলাম, অনেক জিনিস সম্পর্কে আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে আমরা কি, মোবাইলের উপর আমরা ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। নির্ভরতা বলতে বোঝায় কোনো বিষয়, যে কোনো জিনিসের বা যে কোনো বস্তু বা যে কোনো পদার্থেই হোক না কেন, সেই পদার্থের যদি আমাদের কোনো কাজে আসে এবং তার যদি কোনো গ্রহণযোগ্যতা থাকে, সেটাকেই আমরা বলবো নির্ভরযোগ্যতা বা নির্ভরতা। পরবর্তীতে দেখবো চাহিদা। চাহিদা নিয়ে একটু যদি আমরা বলি, চাহিদা বলতে কি, যে চাহিদা এবং দামের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান। যদি আমার চাহিদা বেশি থাকে তাহলে আমার দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, যদি আমাদের চাহিদা কম থাকে তাহলে দ্রব্যের দাম কম হবে। এখানটায় আর একটা জিনিস মনে রাখা উচিত, চাহিদা এবং উৎপাদন। যদি উৎপাদন বেশি হয় চাহিদা কিন্তু কমে যাবে, যদি উৎপাদন কম হয় চাহিদা বেড়ে যাবে। পরবর্তীতে যদি দেখি শিল্পায়ন। শিল্পায়ন কি, যে সময়ের সঙ্গে সঙ্গে যে শিল্প কলকারখানাগুলো তারা তাদের পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করে নতুন যন্ত্রপাতি লাগাচ্ছে, যেখানে কোনো এক সময় হয়তো 1000 জন শ্রমিক ছিল, সেটা হয়তো 2000 হয়েছে কিংবা 5000 হচ্ছে। এবার যে পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এবং ডেভেলপমেন্ট, কোয়ালিটিগত পরিবর্তন হবে, গুণগত পরিবর্তন যেগুলো হচ্ছে, যে কোনো এক সময় যদি আমার দেখা যাচ্ছে যে কোনো একটা দ্রব্য উৎপাদন করলাম, যেমন সাপোজ মোবাইলগুলোই দেখি, যে একটা সময় কত জিবি র্যাম দিত, রোম দিত, সেটা কি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। এখন 8 জিবি, 10 জিবি, 12 জিবি বিভিন্ন র্যাম রোম চলে এসছে। এই যে এটাকে বলছে কি, এটাকে আমরা বলছি শিল্পায়ন। মানে শিল্পায়ন বলতে বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি যদি বোঝায় যে কোনো অঞ্চলের শিল্পগুলো এবং কলকারখানাগুলোর কি হচ্ছে, বিস্তৃতি ঘটবে। বিস্তৃতি মানে ব্যাপকভাবে সরানো হবে, তার উন্নতি হবে, সেই অঞ্চলের ডেভেলপমেন্ট হবে, সেটাকে আমরা বলছি শিল্পায়ন। তাহলে আমরা আজকে যেটা জানলাম, অর্থনৈতিক ভূগোলের মধ্যে 3টা অংশ জানতে পারলাম। প্রথমটা অর্থনৈতিক কার্যাবলী। এখানে আরেকটা জিনিস বলবো আমি, যে এই অর্থনৈতিক কার্যাবলী তো আমরা জানলাম, এবার অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। অর্থনৈতিক কার্যাবলী এটা আবার কি? অর্থনৈতিক কার্যাবলী বলতে আমরা সেইগুলোকে বোঝাবো যার বিনিময়ে, যে কর্মগুলো করে আমরা যার বিনিময়ে কি করব, কোনো পারিশ্রমিক নেব না, কোনো অর্থ নেব না, যে কর্মের বিনিময়ে আমরা কোনো অর্থ নিব না, তাকেই বলা হয় অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলীর উপাদান জানতে পারলাম, অর্থনৈতিক কার্যাবলীর প্রকৃতিও আমরা জানতে পারলাম, অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যও আমরা জানতে পারলাম অর্থনীতি থেকে। তাহলে যদি কারো কোথাও মনে হয় যে এর পরবর্তীতে আমরা জানবো যে অর্থনৈতিক কার্যাবলীগুলো বিভিন্ন যে কর্মপ্রণালীগুলো আছে, সেই কর্মপ্রণালীগুলো ভাগ, মানে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী, বিভিন্নভাবে ভাগ করা আছে। এবং কোন শ্রেণীতে কোন মানুষজনগুলো পড়ছে এবং তাদেরকে কোন রঙের শ্রমিক বলা হচ্ছে এবং তারা কোন কোন কর্মের সঙ্গে যুক্ত, সেই কর্মে কত
পার্সেন্টেজ লোকজন বা কত লোকজন যুক্ত আছে এবং সেই কর্মটা কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেই অঞ্চলে, কোন কোন অঞ্চলে হচ্ছে, কোন কোন অঞ্চলে কতটা হচ্ছে, সেই সব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে মানে অর্থনৈতিক কার্যাবলীর যে বিভাগগুলো বা শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগে আমরা জানতে পারবো।